এসআইআর পর্বে দিদিমণির দল বলে যে ভালোই জ্বালা যন্ত্রণা ধরেছে, তা দিদিমণির ছটফটানি এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্কদের ভয়ানক সন্ত্রাস করার চেষ্টা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা অনেকেই বলছেন এবং একদম সঠিকভাবেই বলছেন যে যতই ভালোভাবে এসআইআর করা হোক, যতই স্বচ্ছ ভোটার তালিকা করা হোক, তারপরেও জিতবে দিদিমণি। কেন? কেননা দিদিমণির দল এই ভোট এবং কাউন্টিং এটাকে T20 মেজাজে খেলে। ওই দিন সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে উন্নয়ন বাহিনী দিয়ে এমন গুন্ডাগার্দি করে যে বিপক্ষকে ময়দানে থাকতেই দেয় না, আর বিপক্ষের সংগঠন এমনিতেই নড়বড় করছে। ফলে এত কিছু করার পরেও ভোট লুট করে দিদিমণি 2026-এ আবারও ড্যাং ড্যাং করে জিতবে। এখন মুশকিল হচ্ছে, এই সাধারণ কথাটা আপনি আমি বুঝতে পারছি, আর নির্বাচন কমিশন বুঝতে পারছে না, তা তো হতে পারে না। ফলে নির্বাচন কমিশন এবার যে স্টেপগুলো আনতে চলেছে না, মানে এসআইআর পর্বের জ্বালা যন্ত্রণা ছেড়ে দিন, তার থেকে বহু গুণ বেশি জ্বালা যন্ত্রণা এবার দিদিমণি এবং তার দলবলের জন্য অপেক্ষা করছে। নির্বাচন এবার এমন এক পদ্ধতিতে হতে চলেছে যে ট্যাফু করার জায়গা থাকবে না দিদিমণির দলের। কী কী স্টেপ নিতে চলেছে, কী কী শক্তিশাল ছাড়তে চলেছে, এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় ভোটের দফা। আমরা সাধারণত দেখেছি এর আগে ইলেকশন কমিশন 6 দফা, 7 দফা, 8 দফায় বাংলায় ভোট করেছে এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠিয়েছে। কিন্তু দফা যত বেড়েছে, তত দফা রফা হয়েছে বিরোধীদের, তত লাফিয়ে লাফিয়ে ভোট বেড়েছে, আসন বেড়েছে তৃণমূল কংগ্রেসের। কি করে হয়েছে? অনেকেই বলছেন যে অ্যাকচুয়ালি দফা যত বেশি হয়েছে না, তার সুবিধাটা তৃণমূল কংগ্রেস পেয়েছে। কেন? কেননা এদের যে ভোট ম্যানেজার আছে, এদের যে উন্নয়ন বাহিনী আছে, তারা ওই যে দফাগুলো বেড়েছে, তার ফলে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই দফায় যে আসনে ভোট হয়েছে সেখানে তারা জমা হয়েছে এবং সাধারণ মানুষকে ভোট দানের যে অধিকার আছে সেটাকে হরণ করেছে এবং সেইটাকে কাজে লাগেই তারা কার্যত বাজিমাত করে দিয়েছে। 2 নম্বর একটা জিনিস হচ্ছে, ভোট যখন যত বেশি দফায় হবে, প্রথম দফায় যে ভোট হয়েছে আর শেষ দফায় যে ভোট হয়েছে তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 মাসের ডিফারেন্স থাকে। ফলে প্রথম দফায় হয়ে যাওয়া আসনগুলোর যে ইভিএম আছে সেটাকে কিন্তু এতদিন আগলে রাখতে হবে। যতই স্ট্রং রুমে থাকুক, একটা স্পেকুলেশন আছে বিরোধীদের তরফ থেকে যে সেই স্ট্রং রুমেই বহু কারিকুরি হয় এবং দিদিমণি সেইখানে নিজের পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগায়। এখন এত দীর্ঘ সময় যদি ভোট হয়, ফলে বিরোধী পক্ষের যারা ক্যাডার রয়েছেন, যারা তাদের কর্মী রয়েছেন, তাদেরও কিন্তু এন্থুটা কমতে থাকে এবং তার ফায়দাটা নিয়ে শেষের দিকে এসে সেই ইভিএমগুলো বদল হয়ে যায় এবং তার তার ফায়দাটা আলটিমেটলি শাসক দল তোলে, এই অভিযোগ থাকে। আর তাই সেই সব কিছু মাথায় রেখে এবার ভোট হতে চলেছে খুব সম্ভবত 1 দফায়, খুব বেশি হলে 2 থেকে 3 দফা, এবং তার যদি টোটালও স্প্যান দেখা হয় প্রথম দফার ভোট থেকে কাউন্টিং অবধি, সেটা 10 দিনের বেশি হবে না। কেন? এটাতে কি লাভটা হবে? তাতে লাভটা একটা জিনিসই হবে, এই যে উন্নয়ন বাহিনীর সারা জায়গায় গিয়ে তাণ্ডব করা, সেই জায়গাটা কমবে। উন্নয়ন বাহিনী যদি 1 দফায় ভোট হয়, তাদেরকে ওই স্ক্যাটার্ড হয়েই থাকতে হবে, সেগুলোকে ট্যাকেল করা অনেক ইজি হবে। 2 নম্বর, এতে যেটা বিরোধী পক্ষের সুবিধা হবে, এই 1 সপ্তাহ বা 10 দিন তাদের কর্মীদের যদি এক কাট্টা থাকতে হয়, তাদেরকে যদি স্ট্রং রুমকে পাহারা দিতে হয়, সেই কাজগুলোও তারা করতে পারবে। প্লাস কমিশনের উপর, তাদের উপরও কিন্তু চাপটা কমবে। ফলে এই 1 দফায় ভোট হওয়া মানে দিদিমণির দলের কপালে সর্বনাশ নাচছে, সেই কথাটা বলে দেওয়া যেতেই পারে এবং সেটাই সব থেকে বড় শক্তিশালী হিসেবে আসতে চলেছে। এবার 2 নম্বর যে স্টেপ, সেটাও কিন্তু মারাত্মক হতে চলেছে। কি 2 নম্বর স্টেপের কথা ভাবনা চিন্তা হচ্ছে? এবার বুথের ভিতরেও সেনাবাহিনী, 26-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। এতদিন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানো হয়েছে, কাশ্মীরের থেকে বেশি পাঠানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ভোট লুট আটকানো যায়নি। বিরোধীদের অভিযোগ, এই জায়গা থেকে কিছুতেই বেরোতে পারেনি কমিশন। এবার তার একটা বড় কারণ হচ্ছে যে এতদিন অবধি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানো হয়েছে, তাদের উপর 2 প্রতিবন্ধকতা ছিল। এক, তারা বুথের বাইরে বাইরে ডিউটি করতো, বুথের ভেতরে কি হচ্ছে তাদের সেখানে কোনো এখতিয়ার ছিল না। এবং 2, তাদেরকে যেটা কন্ট্রোল করতো সেটা হচ্ছে লোকাল পুলিশ। এখন এই লোকাল পুলিশ হচ্ছে শাসক দলের অনুগত দলদাস, এমন বিরোধীদের অভিযোগ। ফলে এই প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েও যেটা মূল লক্ষ্য ছিল স্বচ্ছ ভোট করা, সেই জায়গাটা কিন্তু করা যেত না।
ফলে কি হতো, বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে দেদার ছাপ্পা চলছে। সেখানে ওই যে সিসিটিভি রয়েছে তার মুখটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সেলোটেপ সেঁটে দেওয়া হচ্ছে, সেখানে কালকাতরা লেপে দেওয়া হচ্ছে। ইভিএমের যে বাটনটা রয়েছে সেখানে একমাত্র শাসক দলের প্রার্থীর নামটা জ্বলজ্বল করছে, বাকি সব জায়গায় সেলোটেপ বেঁধে রেখা রয়েছে। সেখানে বিরোধীদের যে এজেন্ট রয়েছে তাদেরকে মারধর করে বার করে দেওয়া হচ্ছে। সোজা কথায় ভোট লুটের প্রসেসটা চলছে। এখন এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইলেকশন কমিশন পাঠায় এখানে ভোটটা স্বচ্ছভাবে হওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি ওই নামেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানো হচ্ছে, আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। তাই এবার কিন্তু নির্বাচন কমিশন এইটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। কিচ্ছু করবে না, ভেতরে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার ডান্ডাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এদিক থেকে ওদিক দেখলে ওই ডান্ডাই ঠান্ডা করার ব্যবস্থাটা তারা করে দেবে। শুধু এইটুকুনি করলেই ভোটিং প্রক্রিয়া কিন্তু অনেক স্বচ্ছ হয়ে যাবে, এমনটা ইলেকশন কমিশন মনে করছে। এবং সত্যিই যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে ভোট লুটের যে আঁতুর ঘরটা আছে না, সেটা কি একদম ত্যাস ন্যাস করে দেওয়া যাবে। মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে, তারপর যাকে ইচ্ছা খুশি ভোট দিক, কিছু এসে যায় না। কিন্তু এই ইলেকশন কমিশন এইটা নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। 3 নম্বর যে পয়েন্টটা আসছে সেটাও কিন্তু ভোটিং প্যাটার্ন অনেকটাই এদিক ওদিক করে দেবে। সেটা হচ্ছে যে বড় বড় যে আবাসনগুলো রয়েছে সেখানে আলাদা করে সেই আবাসনের মধ্যেই বুথ করা। শুধুমাত্র তাই নয়, আরও একটা জিনিস ইমপ্লিমেন্ট হতে চলেছে যেটা নিয়ে আলোচনা চলছে, যেটা শোনা যাচ্ছে যে যে হিন্দু এলাকাগুলো রয়েছে যেগুলো অপেক্ষাকৃত ছোট, কিন্তু তাদেরকে কোনো মাইনরিটি এলাকা পার হয়ে কোথাও একটা গিয়ে ভোট দিতে হয়, সেই ছোট ছোট হিন্দু কমিউনিটি এলাকাগুলোর জন্যও আলাদা করে বুথ করা। কেননা এইসব ক্ষেত্রে আটকে দেওয়া হয়, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ভোটের দিন সকালে বাইরে একটা তালা মেরে দেওয়া হলো, বা সেখানে বাইরে একটা বোম ফেলে দেওয়া হলো, বা আগের দিন একটা থ্রেট চলে এলো যে ভাই কেউ কালকে ভোট দিতে যাবে না, যদি দিতে যাও তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। এখন এই আবাসনে যারা থাকে তারা সকলেই মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরকম একটা পরিবার। তারা সাধারণত ঝামেলায় যেতে চায় না, তারা এই শাসক দলের গুন্ডা বাহিনীর সন্ত্রাসের হাত থেকে বাঁচতে চায়, ফলে তারা ভোট দিতে যায় না। কিন্তু নিজের আবাসনের মধ্যে যদি বুথটা হয়ে যায়, এদের বহু মানুষ বেরিয়ে আসবে এবং ভোটটা দেবে। আর তাহলে কি হবে, তাহলে দিদিমণির ঢাকি সমেত বিসর্জনটা কার্যত নিশ্চিত হয়ে যাবে। কেননা আপনারা দেখেছেন 2024-এ বিজেপির আসন 18 থেকে কমে 12 হয়েছে। তাদের ভোট শতাংশ মোটামুটি যা ছিল সেই জায়গাটাতেই রেখে দিয়েছে 21-এর কাছাকাছি। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখছি শহুরে ভোট, যেটা সেই শহুরে ভোট সেটা কিন্তু বিজেপির দিকে চলে এসছে, অর্থাৎ শিক্ষিত সমাজের ভোট সেটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে এখানে বর্জন করে দিয়েছে। এখন এই জায়গায় মিউনিসিপ্যালিটিগুলোতে বিভিন্ন চেঞ্জ আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই ফ্রিং চেঞ্জে মানুষ ভুলছে না। ফলে শহুরে শিক্ষিত ভোট এই শাসক দলকে ধাক্কা দেওয়ার জন্য রেডি আছে। এর মাঝখানে যদি আবাসনের ভোটটাও নিশ্চিত হয়ে যায়, সেখানকার মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে তাহলে কি হবে না, আলটিমেটলি এদের শহুরে সিটগুলোতে পরাজয় যে নিশ্চিত হয়ে যাবে সেটা কার্যত বোঝাই যাচ্ছে। আর সেটা যদি হয়, দিদিমণি ঘুরে দাঁড়ানো জায়গাটা কিন্তু খুব খুব কমে আসবে, একমাত্র গ্রামীণ ভোটের উপর ডিপেন্ড করবে। এবং সেখানেও যদিও এই হিন্দু এলাকার ভোটগুলো আলাদা করে দেওয়া যায়, বুথগুলো আলাদা করে দেওয়া যায়, সেখানেও কিন্তু বড় ধাক্কা অপেক্ষা করছে। অর্থাৎ এই যারা আমার বিপক্ষে ভোট দেবে তাদেরকে আটকে দিয়ে আমি জেতার যে রাজনীতি করব, সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যখন প্রথম কমিশন এটা নিয়ে প্রপোজাল দিয়েছিল, তখন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী থেকে আরম্ভ করে আমলা টামলা অনেককেই ময়দানে নামিয়ে বলে দেওয়া হয়েছিল না 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 এরকম কিছু দরকার নেই। কমিশনের সন্দেহ হয়েছিল ভারতবর্ষের যে কোনো রাজ্যে এই প্রপোজাল দেওয়া হচ্ছে, আবাসনগুলো লুফে নিচ্ছে। এমনকি সদ্য দিল্লিতে হয়ে যাওয়া ইলেকশনে দেখা গেছে সেখানে এর ফলে প্রচুর শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে। বাংলায় হঠাৎ কি হয়ে গেল, বাংলায় যেটা দেখা গেল যে এদেরকে ভয় দেখিয়ে বারণ করা হচ্ছিল যে তোমরা বলবে এরকম বুথ করা যাবে না, কিন্তু কমিশন এবার সেই বুথ আলাদা করতে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে। এবং সেটা যদি হয়, মানুষের ভোটদানের হার বাড়বে, এবং সব থেকে বড় কথা এদের বিসর্জনের বাজনাটা যে বাজবে জোর দমে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর আরও একটা জায়গা যেটা নিয়ে খুবই চর্চা চলছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে ভোট করা। আপনারা অনেকেই বারবার বলছেন। এখন দেখুন, এই রাষ্ট্রপতি শাসন জারি করা এই জায়গাটা কিন্তু সরাসরি বিজেপির হাতে বা কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তাদের নেই। এটা যদি হয় সেটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। কিন্তু যদি অন দ্য আদার হ্যান্ড ইলেকশন কমিশনের তরফ থেকে এরকম কোনো ডিম্যান্ড আসে যে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন হয়েছে তোমরা রাষ্ট্রপতি শাসন জারি করো, তাহলে সেই জায়গায় হয়তো কেন্দ্র ভাবনা চিন্তা করতে পারে। কিন্তু একটা মুশকিল যেটা হচ্ছে,
যে ইলেকশন কমিশনও কি এই ধরনের রেকমেন্ডেশন দিতে পারে যদি না আদালতের নির্দেশ দেয়? এবার এক্ষেত্রে একটা খুব ভালো পয়েন্ট আসছে, যেটা ইলেকশন কমিশনের হাত শক্তপোক্ত করছে। সেটা দেখা যাচ্ছে এসআইআর প্রসেসেই এরা যে পরিমাণ গুন্ডাগার্দি করছে, উন্নয়ন বাহিনী যেভাবে তাণ্ডব চালানোর চেষ্টা করছে, সেই ডেটা পয়েন্টগুলো হাতে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন যেতে পারে ইলেকশন কমিশনের তরফ থেকে, যে আপনারা কোনো না কোনোভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ করুন বা কেন্দ্রের সাহায্য আমাদের দরকার রয়েছে পশ্চিমবঙ্গের সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং সেক্ষেত্রে ওই সাপও মরলো লাঠিও ভাঙলো না এমন একটা প্রসেস নেওয়া হতে পারে, অর্থাৎ সরাসরি রাষ্ট্রপতি শাসন হলো না, কিন্তু ঘুরপথে কেন্দ্রীয় হস্তক্ষেপ সেটা হওয়ার একটা প্রভূত সম্ভাবনা থাকছে। কীরকম সম্ভাবনা থাকছে দেখুন, আপনাদের একটা রিসেন্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এই রাজ্যে মনোজ কুমার আগরওয়াল, তাকে সিইও করা হলো, তাকে অনেকটা চাপে ফেলার চেষ্টা করা হচ্ছিল, সাথে সাথে সুব্রত গুপ্ত স্যারকে দায়িত্ব দিল ইলেকশন কমিশন, স্পেশাল অবজারভার বানিয়ে দিল। তার সঙ্গে 12 জন আরও স্পেশাল অবজারভারকে জুড়ে দেওয়া হলো, যারা মোটামুটি 2টো করে জেলা এক একজন পর্যবেক্ষণে রেখেছেন। পরবর্তীকালে ঝামেলা করছিল বলে আরও 4জন স্পেশাল অবজারভারকে নিয়ে আসা হলো। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে এই ধরনের জিনিস আসতে পারে, বা যে হিয়ারিং প্রসেসটা আছে সেটাকে লুটে নেওয়া হতে পারে, এমন একটা স্পেকুলেশন হয়েছিল। ফলে সেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো। কাদের নিয়োগ করা হলো না, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাদের মাধ্যমে এই যে চুরিটা হচ্ছে সেটাকে আটকানো যেতে পারে। ফলে দেখুন, এই যে চুরি চুরির ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই আটকে গেছে। ইতিমধ্যেই প্রায় 11,000-এর কাছাকাছি নাম এসছে, একদম প্রাইমারি নাম, যেগুলো কিন্তু অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এই মাইক্রো অবজারভার না থাকলে সেটা কি হতো? সুতরাং এই ধরনের কিছু কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে পারে। আর একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পুলিশ। এই রাজ্যের পুলিশ অলরেডি বলা হয়েছে যে এমনি পুলিশের রিক্রুটমেন্ট হয় না এখন, সেখানে বাহিনী কমে গেছে, ফলে তাদের অন্যান্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করতে হবে। তো এই জায়গা থেকে তাদেরকে যদি ইলেকশন ডিউটিতে নিয়ে আসা হয় তাহলে অসুবিধা হয়ে যেতে পারে। সুতরাং তাদেরকে না করে অন্য রাজ্যের পুলিশ, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, এইসব ক্যাডারের পুলিশ বাহিনী কিন্তু নিয়ে আসা হতে পারে। ফলে এই ধরনের যে সিস্টেম হবে, সেখানে সরাসরি হয়তো রাষ্ট্রপতি শাসন হলো না, কিন্তু কেন্দ্রীয় হস্তক্ষেপ ঘুরপথে হলো, যেটা ইলেকশন কমিশন চাইলো, এবং সেইভাবে নির্বাচনটা হতে পারে, এবং তার ফলে কিন্তু ভোটটা অনেক সুষ্ঠুভাবে হতে পারে। এরপর আরও 2টো জায়গা যেটা নিয়ে চর্চা চলছে, এখনও ফাইনালাইজ হয়নি, হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, খুব ভালোভাবে চর্চা হচ্ছে। সেটা হচ্ছে ভোটদান। আপনারা বলবেন এত কিছু হওয়ার পরে, ওই যে বলছিলাম ভোটের দিন এবং কাউন্টিংয়ের দিন T20 খেলে, ওই দুটো T20 বন্ধ করতে হবে, মানুষকে মানুষের ভোটটা দেওয়াতে হবে। সুতরাং সেই জায়গা থেকে ভোটের দিন একটা বড় পদক্ষেপ করার পরিকল্পনা চলছে। এই যে এসআইআরটা হচ্ছে, সেই এসআইআর প্রক্রিয়া হওয়ার পরে মোটামুটি সবারই ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্কড হয়ে যাবে। তাহলে ভোটদানের দিন, যেদিনকে ভোট হবে অ্যাকচুয়ালি, সেদিনকে মানুষ যাবে, তার ইলেকশন কমিশনের দেওয়া যে কার্ডটা রয়েছে, ভোটার কার্ড নাম্বারটা দেবে, সেখান থেকে তার আধার ওটিপি অথরাইজ হবে, আধার ওটিপি আসবে, সেই ওটিপি দেওয়ার পরে তার ইভিএমটা ওপেন হবে, এবং সেখানে বায়োমেট্রিক্স অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা চেক হবে, একটা মানুষই সঠিক ভোট দিচ্ছে কিনা, নিজের ভোটটা নিজে দিচ্ছে কিনা, সেখান থেকে কাউন্টিং হবে, তারপর মানুষ যাকে ইচ্ছা খুশি তাকে ভোট দিয়ে দেবে। এতদিন যেটা হতো যে ওই দূর দূরান্ত থেকে উন্নয়ন বাহিনীকে নিয়ে আসা হতো, দুধের গাড়িতে নিয়ে আসা হতো, আর তারা বুথের পর বুথ ছাপ্পা করে দিত, সেই জায়গাটা আটকানোর জন্য এইটা নিয়ে কিন্তু খুব চর্চা চলছে, এবং বিরোধীরা কিন্তু প্রচণ্ড প্রেশার রেখেছে এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ইলেকশন কমিশনও এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, এটা যদি সত্যিই ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে কিন্তু এই ভুয়ো ভোট, জালি ভোট দেওয়াটা, ছাপ্পা ভোট দেওয়াটা কার্যত বন্ধ হয়ে যাবে। এইটা একটা বড় স্টেপ হতে চলেছে। কিন্তু এত কিছুর পরেও যেটা ফাইনাল ডে বলা হয়, সেটা হচ্ছে কাউন্টিংয়ের দিন, যেদিনকেই হয়কে নয়কে হয় করে দেওয়া হয়। মোটামুটি 10-12 রাউন্ডের পর আর কাউন্টিং করতে দেওয়া হয় না, বিপক্ষের সমস্ত কাউন্টিং এজেন্টকে ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়, অনুপ্রাণিত মিডিয়াতে হাওয়া তুলে দেওয়া হয় যে এরাই জিতছে, এবং সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে তারপর কার্যত ভোটটাকে লুট করা হয়, এবং ওই টেবিলের আশেপাশে পৌঁছে দিতে দেওয়া হয় না বিপক্ষের কাউন্টিং এজেন্টকে, এবং সেই জায়গা থেকে ভোটটা লুট করা হয়। বিপক্ষ যেটা পেয়েছে, বেশি ভোট পেয়েছে, সেটা নিজেদের করে নেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ থাকে। ফলে সেই জায়গাটা এবার কাউন্টিং নিয়ে একটা নতুন রকমের ভাবনা চিন্তা হচ্ছে। কীরকম ভাবনা চিন্তা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে এবার কাউন্টিং লাইভ স্ট্রিমিং হবে, মানে যেরকম ভোটের দিন ওয়েবকাস্টিং হয়, সেরকমই প্রত্যেকটা গণনা কেন্দ্রের বাইরে একটা করে জায়ান্ট স্ক্রিন দেওয়া থাকবে, ভেতরে সিসিটিভি থাকবে, সেই সিসিটিভির পুরোপুরি জিনিসটা বাইরে দেখা যাবে। অর্থাৎ ভেতরে কেউ গন্ডগোল করছে কি করছে না, ভেতরে না হয় গুন্ডাগার্দি করে কাউন্টিং এজেন্টদের বার করে দেবে, বাইরে থেকে তো সবটা দেখবে, এবং সেখানে যদি কোনো গন্ডগোল হয় সেটাকে কিন্তু মনিটর করার জায়গা থাকবে।
এইখানে আর জোচ্চুরি করতে দেওয়া হবে না, এমনও একটা জিনিস নিয়ে চর্চা চলছে। যদিও আবারও বলছি, এটা এখনো ফাইনালাইজ হয়নি, এটা শুধুমাত্র আলোচনা স্তরে আছে। কিন্তু কাউন্টিংটাকেও যে স্বচ্ছ করতে হবে, কাউন্টিংটাকে স্বচ্ছ না করলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেটা কোথাও গিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এটা নির্বাচন কমিশন বুঝতে পারছে। তাই তারা কিন্তু একটার পর একটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাইছে, যেখান থেকে স্বচ্ছ ভোটার তালিকার পাশাপাশি ভোটিংটাও স্বচ্ছ হয়, কাউন্টিংটাও স্বচ্ছ হয়, স্বচ্ছ ভোটের মাধ্যমে স্বচ্ছভাবে কোনো জনপ্রতিনিধি জিতে আসে এবং তারপর তিনি তার কাজ করবেন। এই জায়গাটাকে তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে। আর সত্যিই যদি এই 6টা পয়েন্টগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে এইটুকুনি বলা যেতেই পারে, এরা যেটুকুনি ভাবছে যে এসআইআর তো যা হচ্ছে হচ্ছেই, তারপরে বাকিটা লুটে পুটে ভোটের দিন কাউন্টিংয়ের দিন ম্যানেজ করে নেবো, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনারা যে ভয়টা পাচ্ছেন যে এত কিছুর পরেও ফাইনালি দিদিমণির দল এদিক ওদিক করে ওই দুটো দিন ম্যানেজ করে ঠিক বার করে নেবে, সেই জায়গাটাও কার্যত শিলমোহর দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা নির্বাচন কমিশনের এই সব যে ভাবনা চিন্তা রয়েছে ইলেকশন নিয়ে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।